বন্ধুরা নমস্কার। বিনিয়োগের থেকে আমি তাপস পাল বলছি। আজকে আপনাদের নিয়ে যাব অন্য আরেকটা দুনিয়ায়, ডেরিভেটিভ। সম্পূর্ণ নতুন বিষয়, সম্পূর্ণ নতুন আঙ্গিক, সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা। দেখা যাক ডেরিভেটিভ সম্পর্কে আমরা কিছু জ্ঞান লাভ করতে পারি কি না। ডেরিভেটিভ কথাটার মানে কি? প্রথমে আমাদের এইটা বুঝতে হবে, ডেরিভেটিভ কথাটার মানে কি। ডেরিভেটিভ কথাটার মানে হলো ডিরাইভ করে যাকে পাওয়া যায়। ধরে নেওয়া যাক যে আজকে দুধের থেকে আমরা পাই মাখন, ঘি, দই ইত্যাদি বিভিন্ন জিনিস। তো তাহলে যেহেতু এই জিনিসগুলোকে আমরা দুধের থেকে পাই, সেই হেতু আমরা এই জিনিসগুলোকে বলতে পারি দুধের ডেরিভেটিভ। যেমন আপনার ধরুন মিল্ক, এইখান থেকে আমরা পেতে পারি বাটার, এখান থেকে আমরা পেতে পারি ঘি, বা এইখান থেকে আমরা আরও পেতে পারি দই বা লস্যি। আমি দই ধরছি, কোনো বানান ভুল হলে প্লিজ আমাকে ক্ষমা করবেন, বানান ভুলের উদ্দেশ্য আমার নয়। যাই হোক, তো আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে দুধের থেকে আমরা যে যে জিনিসগুলোই পাই, বাটার, ঘি বা দই, প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু দুধের দামের উপরে নির্ভর করে। অর্থাৎ দুধের দাম যদি বাড়ে তাহলে বাটারের দাম বাড়তে পারে, দুধের দাম যদি বাড়ে ঘিয়ের দাম বাড়তে পারে, দুধের দাম যদি বাড়ে দইয়ের দামও বাড়তে পারে। আবার দুধের দাম যদি কমে তাহলে বাটারের দাম কমতেও পারে, ঘিয়ের দাম কমতেও পারে, দইয়ের দাম কমতেও পারে। মূলত যে বিষয়টি আমি বলতে চাইলাম সেটা হচ্ছে যে বাটার, ঘি এবং দই তিনটে জিনিসের দামই মিল্ক বা দুধ নামক বস্তুটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এর দাম বাড়লে এদের দাম বাড়াটা খুব স্বাভাবিক ঘটনা। সত্যি কথা বলতে খুব ছোট কথায় এইটাই ডেরিভেটিভ। ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এবার আমরা দেখা যাক ডেরিভেটিভকে আমরা ডিফাইন করব কিভাবে। ডেরিভেটিভ হচ্ছে এমন একটি অ্যাসেট ক্লাস যেটা তার আন্ডারলাইং অ্যাসেটের ভ্যালুর উপরে নির্ভরশীল। আমি কি বললাম? ডেরিভেটিভ ইজ আ অ্যাসেট ক্লাস যেটা, যে অ্যাসেট ক্লাসটার ভ্যালু বা প্রাইস is solely dependent on the underlying value, underlying asset এর ভ্যালুর উপরে। underlying asset এর ভ্যালুর উপরে নির্ভরশীল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ডেরিভেটিভ হচ্ছে এমন একটা অ্যাসেট ক্লাস যার প্রাইস বা মূল্য সম্পূর্ণরূপে আন্ডারলাইং অ্যাসেট বা আন্ডারলাইং অন্য কোনো চুক্তি তার উপরে নির্ভরশীল। ইনফ্যাক্ট ডেরিভেটিভ জিনিসটা হচ্ছে বেসিক্যালি চুক্তি। ধরুন আমি আজকে বলছি কোনো একজন গোয়ালা বা যারা দুধের ব্যবসা করে তাদের সাথে আমি এমন একটা চুক্তিতে আবদ্ধ হলাম যে ভাই আগামী 6 মাস বাদে তোমার কাছ থেকে ছানার আমি কিনব। আমি আজকের ডেটে দাঁড়িয়ে জানি না আগামী 6 মাস বাদে দুধের দাম কী হবে বা ছানার দাম কী হবে।
কিন্তু আমি বললাম ওনাকে যে আগামী 6 মাস বাদে আমি তোমার কাছ থেকে ছানা একটা নির্দিষ্ট দামে কিনবো। সে মনে করা যাক আমি বললাম যে 300 টাকা প্রতি কিলো ছানা তোমার কাছ থেকে কিন। যদি এর মধ্যে অনেক কিছু হতে পারে, যদি এর মধ্যে দুধের দাম বাড়ে, ছানার দামও বেড়ে যেতে পারে। দুধের দাম যদি কমে, ছানার দামও কমে যেতে পারে। অর্থাৎ দুধটা হচ্ছে আন্ডারলাইং অ্যাসেট, এবং ছানা বা ফর দ্যাট ম্যাটার ঘি মাখন যা খুশি হতে পারে, দুধটা যদি আপনার আন্ডারলাইং অ্যাসেট হয় এবং ছানা বা ঘি মাখন ইত্যাদি যা কোনো কিছু যে কোনো জিনিস হতে পারে, সেইটা যদি আমার অ্যাসেট ক্লাসের ভ্যালু হয়, তাহলে আমাদের কি বললাম আমরা একটু আগে, ডেরিভেটিভের ভ্যালুটা, ডেরিভেটিভ হচ্ছে সেই ধরনের অ্যাসেট ক্লাস যাদের ভ্যালু আন্ডারলাইং অ্যাসেটের ভ্যালুর উপরে পুরোপুরি নির্ভরশীল। এখানে যেমন উদাহরণ দিলাম যে মিল্কের উপরে নির্ভর করে বা দুধের উপরে নির্ভর করে আমরা যদি যেহেতু ছানা ঘি মাখন ইত্যাদি জিনিস পাই, তাহলে দুধের দাম বাড়লে সেই সমস্ত জিনিসগুলোরও দাম বাড়বে, অর্থাৎ ডেরিভেটিভ পদার্থগুলির দাম বাড়বে। ডেরিভেটিভ, অতএব আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি, ডেরিভেটিভ হচ্ছে এক ধরনের চুক্তি বা কন্ট্রাক্ট। Derivative is what? Derivative is a contract. Derivative হচ্ছে কি? Derivative is a contract. Contract of what? Contract হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় বাদে আগামী দিনে আন্ডারলাইং অ্যাসেটের ভ্যালুর উপরে নির্ভর করে ডেরিভেটিভ অ্যাসেটের যে দামটা দাঁড়াতে পারে সেইটার নিয়ে চর্চা এবং সেই সম্পর্কিত কন্ট্রাক্ট। সাধারণত কি হয় যে আজকে যেমন ধরুন আমরা আন্ডারলাইং অ্যাসেট হিসাবে ওখানে যেমন দুধকে বললাম, সেরকম আন্ডারলাইং অ্যাসেট হিসাবে আমরা এখন এখানে আরও ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে আন্ডারলাইং অ্যাসেট হিসাবে সাধারণত ইকুইটি শেয়ার বা ইন্ডেক্স বা আপনার কারেন্সি পেয়ার বা কমোডিটি ইত্যাদি বিভিন্ন জিনিস থাকতে পারে। তো এই চুক্তিটা কিভাবে হয়? এই চুক্তিটা একটা ভবিষ্যৎ কোনো দিনে গিয়ে এই চুক্তিটার ডেট নির্ধারণ করা হয় এবং সেই ভবিষ্যৎকালটা কতটা আগে, কতটা কাছাকাছি বা কতটা দূরে তার উপরে নির্ভর করে ডেরিভেটিভ কন্ট্রাক্টের চুক্তিগুলো ঠিক করা হয়, মানে চুক্তির ভ্যালুগুলো ঠিক করা হয়। ধরা যাক আমি যখন বললাম কন্ট্রাক্ট, সাধারণত চুক্তির দুটো পক্ষ থাকে, একটা পক্ষ আমি, আর একটা পক্ষ হচ্ছে যাদের কাছ থেকে আমি ডেরিভেটিভ কন্ট্রাক্টটা কিনছি বা যাকে আমি বিক্রি করছি। আমরা সেই সমস্ত আলোচনা আসব। তো আমরা এখন ইনিশিয়ালি আমরা কি বুঝতে পারলাম যে ডেরিভেটিভ হচ্ছে একটা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট একটা নির্দিষ্ট দিনে, ভবিষ্যতের একটা নির্দিষ্ট দিনে কি দামে আমি কিনবো বা কি দামে আমি বিক্রি করব তার একটা হিসেব। তো ক্যাপিটাল মার্কেটে সাধারণত ডেরিভেটিভ কন্ট্রাক্ট দু ধরনের হয়। একটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট, দ্বিতীয় হচ্ছে অপশনস কন্ট্রাক্ট। তাহলে আমরা কি দেখলাম? ডেরিভেটিভের ক্ষেত্রে কত ধরনের কন্ট্রাক্ট হতে পারে? দু ধরনের। ওয়ান ইজ ফিউচার কন্ট্রাক্ট অ্যান্ড ওয়ান ইজ অপশন কন্ট্রাক্ট। ফিউচার কন্ট্রাক্টটা কি? ফিউচার কন্ট্রাক্ট হচ্ছে আগামী 1 মাস বাদে
যদি আমার একটা ধারণা হয় যে আগামী 1 মাস বাদে আইটিসি আইটিসি আজকের দাম হচ্ছে 213 টাকা কিছু পয়সা, 13.45 এরকম কিছু দাম হবে আইটিসি। ফিউচার্স কন্ট্রাক্ট কোনগুলো বলবো, যে এই যে আইটিসি আজকে 213 টাকা 45 পয়সা করে ট্রেডিং বা কেনা বেচা হচ্ছে, আমি ধরছি, আমি মনে করছি আগামী 1 মাস বাদে বা আগামী 1 মাসের মধ্যে আইটিসির দাম বাড়বে, বা উল্টোটাও হতে পারে, আইটিসির দাম পড়বে। আমি কি করলাম, আমি সেক্ষেত্রে একটা ফিউচার কন্ট্রাক্ট ধরে রাখলাম। ফিউচার কন্ট্রাক্ট ধরতে গেলে কি করতে হবে আমাকে, আইটিসি যখনই আমি নেব তখন যেহেতু এটা একটা কন্ট্রাক্ট এবং এর যেহেতু কোনো ওরকম সিঙ্গেল পিস হিসাবে, যেমন ইকুইটি ক্যাশ মার্কেটে ইকুইটি শেয়ার কেনার ক্ষেত্রে আমরা একটা আইটিসিও কিনতে পারি, কিন্তু এইখানে ডেরিভেটিভ মার্কেটে কিন্তু আপনি এটা কখনোই একটা সিঙ্গেল ইস্যু পিস হিসাবে কিনতে পারবেন না, আপনাকে মিনিমাম কিনতে হবে একটা লট, 1 লট। এই লট বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ইকুইটি প্রোডাক্ট বা বিভিন্ন ইন্ডেক্সের ক্ষেত্রে এই লট সাইজ আলাদা আলাদা। যেমন খুব সম্ভবত আইটিসির লট সাইজ হচ্ছে 3200, নিফটির লট সাইজ হচ্ছে 50, ব্যাংক নিফটির লট সাইজ হচ্ছে 25 অ্যান্ড সো অন। এরকম বিভিন্ন প্রোডাক্টের আপনার লট সাইজ আলাদা আলাদা থাকতে পারে। তো এবার আমি মনে করছি যে আইটিসি বাড়তে পারে, আমি আজকের ডেটে 1 লট আইটিসি ধরে রাখলাম, আমাকে এটার জন্য কিছু টাকা মার্জিন মানি হিসাবে দিতে হলো। আমি যে সবসময় ঠিক ভাবছি তা তো নয়, আমি ভাবছি আইটিসি উপরে যাবে, নাও তো যেতে পারে। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনার মার্জিন মানি থেকে যতটুকু আইটিসির দামে পতন ঘটবে বা আইটিসির দাম যতটুকু কমবে, আপনার মার্জিন মানি থেকে ততটুকু টাকা কেটে আপনার মার্জিন মানিটা কমে যাবে। অর্থাৎ টোটাল মনে করা যাক আমি এখানে যদি সে 15,000 টাকা মার্জিন মানি দিয়ে রাখি, তাহলে যদি আমার 8 আনা পয়সাও যদি আইটিসির দাম কমে যায়, তাহলে সেক্ষেত্রে 8 আনা পয়সা গুণ 3200 ইজুকাল টু 1600 টাকা আমার মাইনাস হয়ে যাবে মার্জিন মানি থেকে, অর্থাৎ আমার মার্জিন মানির ভ্যালু এসে দাঁড়িয়ে যাবে 13,400 টাকা। আমি সবই কিন্তু একটা মানে আরবিট্রারি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি এখানে আপাতত বোঝার সুবিধার জন্য। উল্টো দিকে ধরা যাক এটা 25 পয়সার, এটা 25 পয়সার আপনার বা 50 পয়সাই আপনার বেড়ে গেল আইটিসির ভ্যালুটা, তাহলে এর ফিউচার ভ্যালুতে, ফিউচারের আমি মার্জিন মানি যেহেতু 15,000 টাকা দিয়ে রেখেছিলাম, তাহলে আমার এই 15,000 টাকার সাথে কিন্তু আরও প্লাস হয়ে যাবে 1600 টাকা, অর্থাৎ আমার এখন ফিউচার কন্ট্রাক্টের ভ্যালুটা হয়ে যাবে 16,600 টাকা। মজাদার না? সামান্য 50 পয়সা কম বেশি হওয়ার জন্য এখানে 1600 টাকা আমার লস হতে পারে, এখানে 1600 টাকা আমার লাভ হতে পারে। এরকমভাবে করতে করতে গিয়ে যে দিনের ডেটে আমি এটাকে এক্সপায়ার করাবো বা যে দিনে এটা এক্সপায়ার হবে চুক্তিটা, সেই দিনে যদি আমার দেখা যায় যে আমার চুক্তির ভ্যালু আমার মার্জিন মানিতে যা আছে তার থেকে চুক্তির ভ্যালু আমার বেশি আছে, তাহলে সেইটা আমার লাভ। বা চুক্তির ভ্যালু যদি আমার মার্জিন মানি যা দিয়েছিলাম সেটার থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে আমার এক্সিস্টিং যা ফান্ডে যা টাকা আছে ব্রোকারেজ ফান্ডে, সেই টাকার থেকে সেইটা এই অ্যামাউন্টটা মাইনাস করে নিয়ে নেওয়া হয়। তো মূলত এইটাই হচ্ছে ফান্ডা,
যে ফিউচার্স কন্ট্রাক্টের ক্ষেত্রে এইরকমভাবে হয় ট্রেডিংগুলো, যে আমি ধরলাম আইটিসি বাড়ছে, আইটিসি বাড়লে আমার যেমন এখানে লস হতে পারে 50 পয়সা, যদি কমে যায় তাহলে যেমন লস হতে পারে, এবং সেক্ষেত্রে আবার যদি আইটিসির দাম বাড়ে সেক্ষেত্রে যদি আমার যদি সত্যি সত্যিই বাড়ে তাহলে সেক্ষেত্রে আমার দামটা, মার্জিন মানির ভ্যালুটা বা চুক্তির দামটা আমার 1600 টাকা বেড়ে যেতে পারে। তো এইটা হলে আমার লাভ হবে, অর্থাৎ আমার ফেভারেবল চুক্তি হবে, এইটা হলে আমার লস হবে, অর্থাৎ আমার ফেভারেবল চুক্তি হবে না। এই করতে করতে যখন এক্সপায়ারি হবে, সাধারণত সমস্ত এক্সপায়ারি প্রত্যেকটা মাসের, আমি বলছি ইকুইটি শেয়ারের ক্ষেত্রে এক্সপায়ারিগুলো প্রত্যেকটা মাসের শেষ বৃহস্পতিবার কিন্তু এক্সপায়ারিগুলো করানো হয়। তো আমরা এখানে ফিউচার্স কন্ট্রাক্টে এই ধরনের এইভাবে হয়। ফিউচার কন্ট্রাক্টস আমি আবার বিক্রিও করে রাখতে পারি। যদি আমি ধরুন 213 টাকা 45 পয়সা আমার মনে হচ্ছে আইটিসিটা পড়ে যাবে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ফিউচার্স কন্ট্রাক্ট বিক্রি করেও রাখতে পারি, এবং সেক্ষেত্রেও আমার সেই মার্জিন মানি থেকে টাকা কমবে বা টাকা বাড়বে। এই বাড়তে কমতে বাড়া কমা বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে গিয়ে এক্সপায়ারির দিন আমার যে ভ্যালুটা দাঁড়াবে আমি সেই ভ্যালুটা হয় পাবো, না হয় আমার ফান্ড থেকে দিয়ে দিতে হবে। তো এইটা হচ্ছে ফিউচার্স কন্ট্রাক্ট, এই ধরনের কন্ট্রাক্টগুলোকে। একটুখানি অন্য উদাহরণ দিই, দ্বিতীয়টা অপশনস কন্ট্রাক্ট। দ্বিতীয়টার একটা উদাহরণ দিই, অপশনস কন্ট্রাক্ট। অপশনস কন্ট্রাক্ট সাধারণত দু ধরনের হয়, কল এবং পুট। অপশনস কন্ট্রাক্টও সেই রকমভাবে যেরকম ফিউচার্স কন্ট্রাক্টের একটা নির্দিষ্ট এক্সপায়ারি থাকে, অপশনস কন্ট্রাক্টেরও একটা নির্দিষ্ট এক্সপায়ারি থাকে। অপশনস কন্ট্রাক্টের যখন আমাদের মনে হয় যে কোনো একটা ইকুইটি শেয়ারের দাম বাড়তে পারে, তখন আমরা সেক্ষেত্রে কল নিয়ে ট্রেড করব। যখন আমার মনে হয় যে অপশনস কন্ট্রাক্টের যে আন্ডারলাইং অ্যাসেট অর্থাৎ আইটিসির ভ্যালু কমতে পারে, তখন আমি পুট নিয়ে ট্রেড করার কথা চিন্তা ভাবনা করব। কল কি, পুট কি। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে ফিউচার্সের যেমন আমরা সেল করতে পারি বা বাই করতে পারি ফিউচার্স কন্ট্রাক্ট, অপশনস কন্ট্রাক্টেও কিন্তু আমরা সেল করতে পারি বা বাই করতে পারি। বাই সেল দুটোই করতে পারি। তো মোটের উপরে এইটাই হচ্ছে খুব বেসিক লেভেলে ডেরিভেটিভের একদম জাস্ট ডেরিভেটিভ কি, কাকে বলে, কিভাবে হয় বা না হয় সেগুলোতে আমি পরে আসব। তো মূলত এই রকমভাবেই কিন্তু এই সেকশনটাতে, ডেরিভেটিভ সেকশনে ট্রেডিংগুলো হয়ে থাকে। এর সাথে অনেকগুলো আমাদের ডেরিভেটিভ বুঝতে হলে কিন্তু অনেকগুলো টার্মিনোলজির সাথে আমাদের পরিচিত হতে হবে, যেমন ইন্ট্রিনসিক ভ্যালু, যেমন টাইম ভ্যালু, যেমন ইন দ্য মানি অপশনস, যেমন আউট অফ দ্য মানি অপশনস, যেমন অ্যাট দ্য মানি অপশনস, যেমন অপশনস রাইট অফ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। আমরা যথাসময়ে চেষ্টা করব সেই প্রত্যেকটি টার্ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার, কারণ ডেরিভেটিভ যেমন প্রচণ্ড ঝুঁকিপূর্ণ একটি ট্রেডিং, ডেরিভেটিভ প্রচণ্ড রিওয়ার্ড দেওয়ার মতোও একটা ট্রেডিং। আমাদের সবসময় বাজেটটা নিয়ে নেগেটিভিটি নিয়ে ধরলে চলবে না। তো সেই জন্য আমরা আশা করতেই পারি যে ডেরিভেটিভ ট্রেডিংয়ে গিয়ে
আমাদের ভবিষ্যৎকালে আরও অনেক বেশি অনেক বেশি লাভ হতে পারে। এমনকি ডেরিভেটিভ ট্রেডিং করে একটা দৈনন্দিন উপার্জনের ব্যবস্থাও করা যেতে পারে। আমরা পরবর্তী বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন সেকশানে আমরা সেইগুলো সমস্ত আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা।